দর্শক, সচিবালয়ে আগুনের ঘটনার পর সিআইডি সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে কুকুর গেল কই থেকে? এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল পালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্যান্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, আরো ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 5টা 6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না। হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে। সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে। 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটখাটো জায়গায় আগুন লাগবে ফায়ার অ্যালার্ম বেজে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তলপিটটা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তলায় আগুন লাগলো। যে 3টা তলায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও। 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা। আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার বিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন। ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন। কিভাবে গেল তাহলে? বিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাহিদ গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে, সেটা হচ্ছে 7, 8, 9। 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন, বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সচিবালয়ে আগুনের ঘটনার পর সিআইডি সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুক্রবার সকাল, কিন্তু এখনো কর্মব্যস্ত সচিবালয়। আমরা সকাল থেকে যখন এখানে আসি, গণমাধ্যম কর্মীরা, আমরা সকাল থেকে এসে এখানে দেখতে পেয়েছি যে গত পরশুদিনের রাতের অগ্নিকাণ্ডের ঘটনার সূত্র ধরে এখানে সচিবালয়ে অনেক কর্মকর্তারাই আসলে এখানে এসেছেন। তদন্ত, গত রাতে যে 8 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির বেশ কয়েকজন এরই মধ্যে সচিবালয়ে প্রবেশ করেছেন। এরই সাথে প্রবেশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাদ আলী এবং বাংলাদেশ পুলিশের আইজিপি, এছাড়া ফায়ার সার্ভিসের ডিজি, তাদেরকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। আর সকাল থেকে আমরা যতদূর নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সিআইডির ক্রাইম সিন ইউনিট সকাল থেকে আছেন। ব্রেকফাস্ট
টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে মূলত যে 7 নম্বর ভবনটি, এখান থেকে দেখা যাচ্ছে যে ভবনটি, এই ভবনটির 7, 8, 9 তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরশু রাতে, তো সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সূত্রপাত যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি, তো সার্বিকভাবে গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সূত্রপাত যেহেতু জানা যায়নি, পুরোপুরি তদন্ত শেষ না করে আসলে এই সূত্রপাত সম্পর্কে জানা যাবে না। আর 30 তারিখ পর্যন্ত তদন্ত কমিটিকে সময় দেওয়া হয়েছে, এই 30 তারিখের মধ্যে এই আগুনের সূত্রপাত সহ কিভাবে লেগেছে সেই বিষয়গুলো জানানো হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা এখান থেকে যারা ভেতরে প্রবেশ করেছেন তারা এখনো ভেতরে তদন্ত কাজ পরিচালনা করছেন। আমরা চেষ্টা করব যে পরবর্তী সংবাদে তারা যখন বের হবেন তাদের সাথে কথা বলে আপডেট তথ্য দর্শকদের জানাতে। তবে বলে রাখা ভালো যে এখন পর্যন্ত তারা ভেতরে আছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার বিশ্লেষণ করছেন আসলে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একই সাথে দীর্ঘ সময় কেন লাগলো, অর্থাৎ 6 ঘন্টা আগুন নেভাতে সময় লেগেছিল, সেটি কেন লেগেছিল। আর এছাড়া এই 6 তলায় যেহেতু তার আগের দিন বড়দিনের ছুটি ছিল এবং তার সেদিন রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তো সেই সূত্র ধরে এখানে কোনো নাশকতা হয়েছিল কিনা সবকিছু চুলচেরা বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। এবং আমরা আশা করব যে তারা তদন্ত কমিটির কেউ যদি বের হয় আমরা চেষ্টা করব। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ দিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয় থেকে আসতেছিল। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এই পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন। আপনারা আরো যারা কমেন্ট করেছে তাদের মন্তব্য দেখবেন এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকে নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাক, আর কোনো কথা নয়, ভিডিওটি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন।